তো হে গাইস হোয়াটসঅ্যাপ গুড মর্নিং, আমি ছোট মামাচের রাইড উইথ একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে এখন বাজে হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে 9টা মতো বাজে, 8:50 বাজে। আর আজকে আবার অনেকদিন পরে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। ওলা উবের র্যাপিডো এই বাইক ট্যাক্সি জবের উপরেই আমি ভিডিওগুলো বানাই, তোমরা সেটা জানো। তো সেই রিলেটেড আরেকটা ভিডিও আনছি তোমাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য আরো অনেক ইনফরমেটিভ হবে। আর এই হচ্ছে আমার বাইকের অবস্থা রিসেন্টলি, ঠিক আছে। কালকে জাস্ট বাইকটাকে সার্ভিস করিয়েছি, সার্ভিস করানোর পরে লুকসটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টস করে জানাও। সেটার ব্যাপারে আমি কিছু বলবো না, বাট আমার তো একদম নতুনের মতো, একদম ব্র্যান্ড নিউ নতুনের মতো লাগছে বাইকটাকে দেখতে। আর প্রচন্ড নোংরা হয়ে গেছিল বেসিক্যালি এই বর্ষার জন্য, বৃষ্টিতে জল কাদায়। বাট জাস্ট কালকে পরিষ্কার করেছি, সার্ভিসিং সমস্ত কিছু করেছি, এখন বাইক তো পুরো স্মুথ হয়ে গেছে। কিন্তু আবার আকাশে তো আবার দেখছি মেঘ করছে, আবার আজকেই যদি বৃষ্টি হয় তাহলে এই সুন্দর গাড়িটা আবার নোংরা হবে। আজকের ভিডিওটা কিন্তু একটু ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তো মোটামুটি রাইড শুরু করি, এখন অব্দি বুকিং পাইনি। উবের আর র্যাপিডোটা অন করে রেখেছি, ইনড্রাইভটা তো আপাতত ওপেন করছি না, তোমরা জানো, কারণ এত 10 দিকে কমিশন দেওয়া যাচ্ছে না, তো যেই জন্য কিছু বন্ধ রেখেছি। তো ভাবছি কি করবো, এরপরে ভাবছি ইনড্রাইভটা ধীরে ধীরে ইউজ করবো। কারণ র্যাপিডোতেও তো প্রচুর কম ফেয়ার দিচ্ছে, এখানে ব্যারাকপুর থেকে তো বাইক বুস্টে প্রচুর কম দেয়, আর ইনড্রাইভও এখন কমিয়ে দিয়েছে, এই জন্য খুব কনফিউজ যে কোনটা করবো। হ্যাঁ, তোমরা জানো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা অনেকেই আছি, আমাদের একটা ছোট কমিউনিটি আছে। তো যারা এখনো জয়েন করবে তারা কিন্তু ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপে জয়েন করে নিতে পারো এবং সরাসরি আমাদের সাথে টিম রাইড উইথ মির সাথে। তো সেখানে অনেকে বিভিন্ন রকম কোশ্চেন করো, বিভিন্ন রকম অনেকেই বলো যে দাদা নতুন জয়েন করতে চাই র্যাপিডো, ওলা, উবের, বাইক ট্যাক্সিতে পার্ট টাইম হিসেবে বা ফুল টাইম হিসেবে, সেক্ষেত্রে কিরকম কি আর্নিং এর সুবিধা হতে পারে, বা আরসি সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন তোমাদের থাকে যে এখন আরসি আসেনি, আরসি না আসলে কি করে হবে আপলোড করব, তারপরে তোমার কি করে র্যাপিডো অ্যাপটা চালু করব, বা ড্রাইভিং লাইসেন্স সমস্যা আছে, অথবা যে তোমরা বাইরে থাকো সেখান থেকে কলকাতায় এসে রুম নিয়ে কাজ করবে, সেক্ষেত্রে রুমের রেন্ট কিরম পড়ে, কি পড়ে, তারপরে সেটাতে কতটা কি প্রফিট, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আলোচনা করব। যে র্যাপিডো, ওলা, উবের, বাইক ট্যাক্সি জয়েন করলে কিরকম কি আর্নিং হতে পারে, আর যারা নতুন জয়েন করবে তাদের জন্য থাকছে বেশ কিছু টিপস। আর এখন জাস্ট এখান থেকে এগিয়ে যাবো হচ্ছে ওয়্যারলেস মোডের দিকে। আর অর্ডার আসছে না, অ্যাকচুয়ালি উবেরে একদমই বুকিং নেই, টুকটাক যা আসছে র্যাপিডোতে। তো যারা নতুন ওপেন করবে তাদেরকে বলবো চেষ্টা করবে যে মোটামুটি যাতে 10 টাকা পার কিলোমিটার সেই হিসেবে করে নিতে থাকবে। 10 কিলোমিটারে 70 টাকা দিচ্ছে র্যাপিডো, তো চেষ্টা করবে এই ধরনের অর্ডারগুলো না অ্যাকসেপ্ট করতে। কাস্টমারকে অ্যাকসেপ্ট করে ভাড়া বাড়ানো যায়, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে কেউ যদি কোনো কাস্টমার কমপ্লেন করে দেয় বা কিছু করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আইডি ব্লক হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তো ওই জন্য চেষ্টা করবে মোটামুটি যাতে এখানেই 10 টাকা পার কিলোমিটার হিসেবে হয় সেরকম বুকিংগুলো অ্যাকসেপ্ট করতে। বেসিক্যালি র্যাপিডোতে এখানে দেয় না ব্যারাকপুরে, সবাই বাইক বুস্ট দেয়, তো কমে যায় এই জন্য। তো ওই জন্য চেষ্টা করছি আমি উবেরে নিতে, ঠিক আছে। তো যারাই নতুন আসবে তারা এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে যে মোটামুটি যাতে 10 টাকা পার কিলোমিটার হিসেবে ফেয়ারটা তোমরা নিতে পারো, নাহলে কিন্তু খুব একটা লাভ থাকবে না। তো ব্যারাকপুর থেকে আপাতত নিয়ে নিলাম হচ্ছে প্রথম বুকিং আজকে র্যাপিডোতে নিতে হলো। এখান থেকে বাগুইহাট 24 কিলোমিটার, ফেয়ার দেখাচ্ছে 183 টাকা। আর প্রত্যেককে বলছি যে 10 টাকা পার কিলোমিটারের নিচে না নেবে না, তোমরা কেউ জাস্ট নেবে না। প্রায় আমি 3টে বুকিং ক্যান্সেল করলাম, একটা উবেরে বুকিং নেই, উবেরে বুকিং থাকবে না এখানে, কারণ এখানে কাস্টমাররা জানে যে র্যাপিডোতে কম দেয়, ঠিক আছে। এইবার এখান থেকে নিউ টাউন বুকিং আসলো 31 কিলোমিটার রাস্তা, ফেয়ার দেখাচ্ছে 220 টাকা। কাস্টমারকে বললাম 10 টাকা পার কিলোমিটার হিসেবে করে দিতে হবে। ও বলছে যে না, কেন, কোথায় নিয়ম আছে, কোথায় লেখা আছে 10 টাকা পার কিলোমিটার, ডেলি এই ফেয়ার, এই জন্য নাকি ডেলি নিউটন 200 টাকায় যায়। তো যাই হোক, আমি তোমাদের বলবো, আমি জানি না কে নিয়ে যায়, কারা নিয়ে যায়, এগুলো নিও না গাইজ, এগুলো জাস্ট বন্ধ করো। 30 কিলোমিটার রাস্তা 200 টাকায় নিয়ে গেলে না তোমাদের কিছু থাকবে না কিছু হবে। এতে কি হচ্ছে, মার্কেটটা খারাপ হচ্ছে। এই করে আমি 3টে বুকিং ক্যান্সেল করলাম লাস্টে, এখন এটা নিলাম, কারণ কি করবো, না হলে দাঁড়িয়েই থাকতে হবে বাধ্য হয়ে। তো এই হচ্ছে অবস্থা। আর এই লোকেশন দেখে যখন অর্ডার অ্যাকসেপ্ট করবে, করার পর লোকেশন দেখে কিন্তু তোমরা চলে আসতে পারবে কাস্টমারের লোকেশনে, যেমন আমি এখন চলে আসলাম। কিন্তু কাস্টমারটা কোথায় দেখতে পাচ্ছি না, কল করতে হবে। তো চলো তার আগে এটাকে একটু অ্যাকসেপ্ট করে দিই, অ্যারাইভ করে দিলাম। এতে কি হবে, ওয়েটিং চার্জটা তোমরা পেয়ে যাবে। তো অলওয়েজ র্যাপিডোতে কিন্তু অ্যারাইভ করে দেবে, উপরে অটোমেটিক অ্যারাইভ হয়ে যায়, সমস্যা নেই। র্যাপিডো এত ফালতু একটা ম্যাপ, এত বাজে। কাস্টমার আছে সেই বিজয়গড়ের দিকে, মানে মসজিদ মোড় থেকে ডান দিকে গিয়ে বেশ কিছুটা ভিতরে, আর কাস্টমারের লোকেশন দেখিয়েছে এখানে জাফরপুর মোড়ের এখানে। কি বলবো,
আর যারা নতুন জয়েন করবে তারা অনেকেই ভাবে যে পার্ট টাইম করা ভালো বা নাকি ফুল টাইম করবো। দেখো আমি বলবো যে যদি পসিবল হয় পার্ট টাইম করাটা সবচেয়ে ভালো। অন্য কোনো জব করছো তার সাথে পার্ট টাইম করছো সেটা বেশি বেটার। আর যদি ফুল টাইম করো, দেখো আর্নিং যদি মোটামুটি ফুল টাইম তোমরা সারাদিন কাজ করো, দিনে 8 ঘন্টা 10 ঘন্টা বা 12 ঘন্টা, মোটামুটি পার ঘন্টায় 100 টাকা করে হিসাব তোমরা ধরে রাখতে পারো যে ইনকাম হবে। মানে ধরো 8 ঘন্টা কাজ করলে 800-900 টাকা হবে, ঠিক আছে? তো এইরকম একটা হিসাবে তোমরা চলতে পারো। কিন্তু যদি ফুল টাইম কাজ করো সেক্ষেত্রে কিন্তু খাটনি অনেকটা বেশি হবে। দেখো পয়সা আছে, ঠিক আছে, এক্ষেত্রে মোটামুটি ইনকাম আছে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে তোমাদের খাটনি হবে। আর হচ্ছে সারা কলকাতা কিন্তু তোমাদের ঘুরতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি এখন তো শীতকাল আসছে, সমস্যাটা হয় মেনলি গরমের দিনে বা বর্ষার দিনে, খুবই একটু প্রবলেম হয়। আর বাকি যাদের কলকাতার রাস্তাঘাট নিয়ে একটু প্রবলেম আছে, ভাবছে যে কলকাতার রাস্তাঘাটে প্রথম আসবো, কিভাবে গাড়ি চালাবো না চালাবো, সেই বিষয়ে আমি তোমাদেরকে বলছি। তো চলো আগে পিক করে নিই। আর ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, তো শেষ অবধি দেখতে থাকবে, স্কিপ করো না। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করে দিও অবশ্যই। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিও শেষে কিন্তু একটা কমেন্টস করে দিও। আর যদি মনে হয় ভিডিওগুলো ইম্পর্টেন্ট ভিডিও, কারোর কাজে লাগতে পারে, তোমাদের বন্ধু বান্ধব করো, তাহলে অবশ্যই তাদের সাথে একটু শেয়ার করে দিও। হ্যাঁ, ওই মানে পুজো টুজো হয় এরকম একটা মন্দির, কি উত্তমচন্দ্র প্রাথমিক বিদ্যালয় আছে। হ্যাঁ, সোজা আসলাম। দাদার কিন্তু লোকেশন পুরো আলাদা জায়গায় দিয়েছে, মানে ওটা একদম অন্য জায়গা, এটা একদম অন্য জায়গা। কি জানি, মানে এরকম ন্যাচারালি হয় না, একটু আগে পরে হয়, কিন্তু পুরো আলাদা এরিয়া, এরকম হয় না ন্যাচারালি। হ্যাঁ দেখুন, এগিয়ে আসলাম। এইবারে রাস্তাটা আবার ডান দিকের বাদিকে গেছে। হ্যাঁ, না লোকেশনটা পুরো আলাদা দিয়েছে। দেখ কি বুঝতে পারি না এগুলো। আমার আগের দিন কিন্তু এখান থেকে তুলে নিয়ে গেল বৈশ্য করা পুজোর সময়। আমি বাইক চালিয়ে যাতায়াত করি। ও বাবা, এটা খুলে দিয়েছে হট করে না? কি বাবা, মানে হাতে চাপ লেগে এরকম হয়েছে? না না, বাইক চালাচ্ছি তো। হ্যাঁ, গাড়ি ধরে দাঁড়ানো গাড়ি হট করে। এ বাবা, এটা পুরো থেতলে গেল। হ্যাঁ, কোন জায়গায় এরকম অবস্থা? সেন্ট্রাল জেল মোড়। এ বাবা, এইভাবে করে আস্তে আস্তে প্রাইভেট ভাবে জব করি। তা তো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। তো চলো, ওটা কমপ্লিট হয়ে গেল র্যাপিডোর, ঠিক আছে? দেখো এর সাথে ইয়াত্রী সাথে অর্ডার আছে। ইয়াত্রী সাথীটা কিন্তু ভালো, ইয়াত্রী সাথীটা ইউজ করতে পারো। তো 216 হয়েছিল, তো একটু ঘোরাঘুরি হয়েছিল, বললাম একটু বাড়িয়ে দিতে, তো 230 দিল। আর কাস্টমারটার আঙুলে দেখলে কি অবস্থা, জাস্ট বাইক চালাচ্ছিল, উনি বাইক নিয়ে আসে জিএলজিতে জব করে। তো বললো যে মানে রাস্তায় গাড়ি চালাচ্ছিল, বাইক চলতে চলতে হঠাৎ করে তোমাদের ওটা 4 চাকার দরজা খুলে দিচ্ছিল হঠাৎ করে, আর সে ওর মধ্যে বাড়ি খেয়ে চলন্ত অবস্থায় পড়ে সে আঙুলটা পুরো থেতলে গেছে ওনার। তো তোমাদের বলবো খুব সাবধানে বাইক চালাও, কিন্তু যারা কাজ করছো খুব সাবধানে গাড়ি টাড়ি চালাও, সাবধানে কাজ করো। সেক্টর 5 আসছে 83 টাকা, এখন সেক্টর 5 গেলে বেকার হবে। তো এখান থেকে আবার নেক্সট অর্ডার অ্যাকসেপ্ট করে নিলাম বাগুইয়াটি থেকে, ঠিক আছে? উবেরে কাস্টমারটা আছে হচ্ছে সামনেই, একদম 100-200 মিটার দূরে যাবে হচ্ছে নিউ টাউনের দিকে। আর তোমাদের জন্য আরেকটা জিনিস বলছি, যে যারা হচ্ছে নতুন আসবে তারা কিন্তু অবশ্যই বুকিং নেওয়ার সময় দেখে নেবে কিন্তু বুকিং এর লোকেশনটা এবং ড্রপ লোকেশনটা, যেন বুকিং খুব বেশি দূরে নয়, মোটামুটি চেষ্টা করবে 1 কিলোমিটারের মধ্যে পিক আপ লোকেশন রাখার, ঠিক আছে? আর ড্রপ লোকেশনটা সকালের দিকে, যেমন সেক্টর 5, নিউ টাউন, এইসব জায়গাগুলো অ্যাভয়েড করবে, কারণ এখানে যদি সকালের দিকে তোমরা ঢুকে যাও না, তাহলে ওখান থেকে কিন্তু নেক্সট অর্ডার পাবে না, বেরোতে পারবে না, ওখান থেকে আটকে যেতে হবে। তো এবং এছাড়া হচ্ছে বেশি অড সাইড, যেমন ধরো ওইদিকে আমাদের ব্যারাকপুরের দিকে নৈহাটি, কল্যাণী, ওইদিকে শ্রীরামপুর, ওইদিকে একদম ওই জোকা, ঠিক আছে? একদম অড এরিয়াগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। অলওয়েজ এটা ভেবে নেবে যে আমি যেখানে যাচ্ছি সেখান থেকে নেক্সট অর্ডার আমি পাবো কিনা। আর যদি একদম অড হয় তাহলে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে চেষ্টা করো ফেয়ারটা কিন্তু বাড়িয়ে নেওয়ার, নাহলে কিন্তু লস হয়ে যাবে।
তো এখন আছে হচ্ছে DLF2 বিল্ডিং এর সামনে, ঠিক আছে। কাস্টমারটাকে জাস্ট নামিয়ে দিলাম এখানেই। আর স্পেশালি এই যে জায়গাগুলোর কথাই বলছিলাম তোমাদেরকে, যে সকালের দিকে বা দুপুরের দিকে এসে থাকে এই টাইমে চেষ্টা করবে এদিকটা না আসার, ঠিক আছে। কারণ এখান থেকে কিন্তু কিছু পাওয়া মুশকিল। আমি এখন র্যাপিডোটা অন করে দিলাম, ওই জন্য আমি আরো আসা উচিত ছিল না, আমি হট করে চলে আসলাম। তখন কথা আমি অ্যাকচুয়ালি বুঝতেও পারিনি, নিউ টাউন থেকে নিয়েছিলাম, বাট নিউ টাউনের যে এই সাইডটা সেটা আমি ঠিক দেখা হয়নি আমার। তো বিষয়টা হচ্ছে এইদিকে আসলে কিন্তু পুরো তোমাদের আটকে যেতে হবে। তো ওই জন্য সেক্টর 5 বা নিউ টাউন এইসব জায়গাগুলোতে হচ্ছে মোটামুটি 4টের পর থেকে আসলে সুন্দর বুকিং পেয়ে যাবে। কিন্তু এই টাইমটায় এই জায়গাগুলোতে মুভমেন্ট একদমই হয় না লোকজনের, তো এই জন্য আসলে কিন্তু সমস্যা। তো আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলছি, যেটা হচ্ছে তোমরা এটা নিয়েও আমাকে অনেকে মেসেজ করেছিলে যে ইয়েলো নাম্বারের ব্যাপারে, যে ইয়েলো নাম্বার ছাড়া কি কাজ করা যাবে কিনা, বা করলে কলকাতা কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। দেখো, ইয়েলো নাম্বারের জন্য বেসিক্যালি কোনো রকম প্রবলেম কিন্তু নেই, আমরাও কাজ করছি, এরকম কোনো ম্যান্ডেটরি ইনফরমেশন নেই যে ইয়েলো নাম্বার করতেই হবে। নর্মালি পুলিশ ধরলে বাইকের তোমার কাগজপত্র, লাইসেন্স, এগুলো সমস্ত ওকে থাকলেই হবে। ইয়েলো নাম্বারের জন্য পুলিশের তরফ থেকে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। তো যারা ভাবছো ইয়েলো নাম্বার নেই, কাজ করতে চাইছো, আরামসে করতে পারো, কোনো রকম প্রবলেম এখন অব্দি নেই। আর ইয়েলো নাম্বারের ব্যাপারটা হচ্ছে, দেখো আমি তো করিনি আর আমার করার ইচ্ছাও নেই, কারণ এবং তোমাদেরকেও বলবো, কারণ ইয়েলো নাম্বার করতে গিয়ে একটা পার্মানেন্ট ব্যাপার। আর সত্যি কথা বলতে এই কাজটা কিন্তু কোনো রকম পার্মানেন্ট কাজ নয়, মানে পার্মানেন্ট কাজ হওয়া উচিত নয়। কারণ এই কাজটা আমি করছি, টাকা আসছে তাই করছি, ঠিক আছে, বাট একটা লিমিটেড সার্টেন টাইম অবধি কিন্তু আমরা করতে পারবো। আজকের ডেটে যে আমি যে কাজ করি, এই কাজে কিন্তু বেশ কিছু কনসিকুয়েন্সেস আছে, প্রবলেম আছে। যেমন অনেকক্ষণ একটানা যখন ধরো ফুল সারাদিন আমি কাজ করি, 8 ঘন্টা 10 ঘন্টা, পরের দিন কিন্তু প্রচন্ড ভাবে ব্যাক পেইন হয়। তো কারণ একটানা ধরো 100 কিলোমিটার 150 কিলোমিটার প্রতিদিন বাইক চালানো, এটা যথেষ্ট শরীরের জন্য হার্মফুল। তো একটা বয়সের পরে গিয়ে কিন্তু এই কাজটা করা যাবে না। তো এটা কখনোই ক্যারিয়ার নয় বা পার্মানেন্ট কোনো কাজ হিসেবে তো ভেবে নিও না যে সারা জীবন ধরে এই কাজটাই করে যাব, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ইয়েলো নাম্বার করলে কি হবে, সেই সমস্যাটাই হবে। কারণ ইয়েলো নাম্বারটা একটা পার্মানেন্ট জিনিস, সেই ইয়েলো নাম্বার করার পরে বাইক তোমরা কোনোদিন সেল করতে পারবে না, কোনোদিন বাইক নিয়ে সেইভাবে দূরে কোথাও একটা স্টেটের বাইরে এদিক ওদিক যেতে পারবে না, কারণ সেক্ষেত্রে পারমিটের সমস্যা হবে। তো ওই জন্যই বলবো যে ইয়েলো নাম্বারের ব্যাপারটা কিন্তু যেই করবে বুঝে করো। আমি কাউকে নাও বলছি না, এও বলছি না, বাট বুঝে করো, কারণ ইয়েলো নাম্বার করলে কিন্তু এই প্রবলেম গুলো আসবে। আর এই কাজটা কখনোই পার্মানেন্ট কাজ হিসেবে কিন্তু কারোরই ভাবা উচিত না। আমি আজকে করছি, হয়তো আর 4 বছর 5 বছর করবো, তারপরে কিন্তু আমাকে অন্যরকম কিছু ভাবতে হবে, এবং সেই বিষয়ে ধীরে ধীরে ভাবছি। তো তোমাদেরকেও বলবো যে যারা করতে চাইছো করো, কিন্তু একটা সার্টেন টাইম অবধি এটাকে কেউ পার্মানেন্ট কাজ ভেবে করতে এসো না। তো বন্ধুরা, ঘড়িতে বাজে হচ্ছে 1:20। তো সেই যে নিউ টাউনে এসেছিলাম, তারপরে এই এতক্ষণ পরে আবার একটা বুকিং পেয়েছি এখান থেকে। তো বুঝলে কেন বললাম শুরুতেই যে এই জায়গাগুলোতে একদমই সকালের দিকে না আসার চেষ্টা করবে। তো যাই হোক, এখন একটা পেলাম র্যাপিডো থেকে, যাবো হচ্ছে সেক্টর 5। ছোট্ট অর্ডার যা আছে আপাতত নিয়ে নিলাম, কারণ এখান থেকে বেরোতে হবে। বাট সেক্টর 5 গিয়েও হয়তো একই অবস্থা হবে, খুব একটা সুবিধা কিছু হবে বলে মনে হয় না। তো যাই হোক, বসে থাকার থেকে ভালো। কাস্টমারটা আছে হচ্ছে মানি ক্যাসিনোর এখানে, কিছু নেই। এই চ্যানেলটা তো এসে বলছিলাম সেক্টর 5-এ, আর দাদাকে জাস্ট নামিয়ে দিলাম। এটাতে ফেয়ার হয়েছিল 85, কাস্টমারটা ঠিক করে দিলাম 100। তো এই হচ্ছে ব্যাপার। আর তো অ্যাকচুয়ালি এর আগে যে ফুটেজটা দেখলে, ছোট্ট ফুটেজটা, সেটা হয়েছিল কি আমি দাদাকে নিয়ে সেক্টর 5-এ আসছিলাম কাস্টমারটাকে নিয়ে। তো মাঝখানে নিউ টাউনের ওখানে সিগনালে দাঁড়িয়েছিলাম। তো ওখানে পাশে আরেক ভাই এসে দাঁড়ালো সিগনালে। তো ক্যামেরা ট্যামেরা দেখেই মেবি আমাকে জিজ্ঞেস করলো যে ইউটিউবে চ্যানেল আছে কিনা। তো তারপরে চ্যানেলের নাম কি জানতে চাইলো। তো ওই দাদাকে একটু চ্যানেলটা আর কি বের করে দিচ্ছিলাম, কারণ ন্যাচুরালি কেউ রাইড উইথ মি লিখলে না সবসময় চ্যানেলটা আসে না। তো ওই জন্য আর কি ইউটিউবে নিয়ে ওই চ্যানেলটা খুঁজে দাদাকে দিলাম। তো ভালো লাগে মাঝে মাঝে যখন এরকম কেউ রাস্তায় দেখে কথা বলে, ভালো লাগে। বাট সিগন্যালটা যদি তখনই মানে গ্রিন না হতো, তাহলে হয়তো এটার সাথে একটু দেরিকে কথা বলা যেত। বাট সিগন্যালটার সাথে হয়ে যাওয়ার জন্য আর কথা বলতে পারলাম না। তো ভাই সরি, তোমাকে সেভাবে তোমাকে সাথে কথা বলতে পারলাম না, আমাকে জাস্ট বেরিয়ে আসতে হলো, কিছু করার নেই। তো যাই হোক, তোমাদেরকে বলবো যদি আসতে কখনো দেখা হয় কথা বলো, কোনো অসুবিধা নেই, ভালোই লাগে আমার। তো আর এখন আপাতত আছে হচ্ছে সেক্টর 5-এ। আমি যাই না এখন এখান থেকে কখন অর্ডার পাবো কি না পাবো, যাই হোক দেখি, দেখা যাক কি হয়। এই যে আপনার সামনে আসছে দেখুন।
দক্ষিণেশ্বর না? তো বন্ধুরা এখন আছি হচ্ছে আবার এই নিউ টাউনে ইকো স্পেসের সামনে, আর ঘড়িতে বাজে 4:10। হ্যাঁ, তো এখান থেকেই সেই অর্ডারটা নিয়েছিলাম, দুপুরে নিয়ে গেলাম তোমাদের সেক্টর 5। তো তারপরে সেক্টর 5 থেকে গেলাম হচ্ছে দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর থেকে আবার এই বুকিংটা নিয়ে আসলাম হচ্ছে নিউ টাউনে ইকো স্পেসের এখানে। এখন সুবিধাটা হচ্ছে এখন এখান থেকে চট করে বুকিং পেয়ে যাওয়ার কথা। তো দেখা যাক কি হয়। চলো র্যাপিডোটা অন করে দিলাম। আর সমস্যা হচ্ছে আবার এই উবেরের ছবি দিতে হবে, এই একটা ঝামেলা। তো ঘড়িতে বাজে 5:12 আর আছে হচ্ছে ইকো স্পেসের সামনে। আর এখন বেলাটা ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। আর এখান থেকে একটা বুকিং পেয়ে গেছি, ঠিক আছে TCS এর। এখান থেকে কাস্টমারটা যাবে হচ্ছে বালি স্টেশন, প্রায় 20 কিলোমিটার রাস্তা আছে। উবের থেকে নিয়েছি 200 টাকা মতো ফেয়ার আছে। তো চলো হয়ে যাবে, চাপ নেই। আর এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে জাস্ট 5টা বাজে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, মানে 5:30টার মধ্যে পুরো অন্ধকার হয়ে যায়। এই যে দাদা, এইখানে আপনার পিছনে এই যে হ্যাঁ, বালি স্টেশনে না? উপরে ছেড়ে দিলে হবে, স্টেশনে যেতে হবে না। আচ্ছা, 7204। হ্যাঁ, তো বন্ধুরা এখন আছি হচ্ছে বালিতে, এই ওপরটাতে আর কি, ঠিক আছে। এটা তো তোমাদের ক্লোজ হয়ে গেল, কাস্টমারটাকে নামিয়ে দিলাম এখানে। তো এখন এখান থেকে ইউটার্নটা নিতে হবে, এখান থেকে ইউটার্ন নেওয়াটাই চাপ। আর এই জায়গাটা সব সময় এরকম কনজেস্টেড হয়ে থাকে, বিরক্তিকর জায়গা একটা, একদম বিরক্তিকর জায়গা। দেখি সামনে যে চায়ের দোকান আছে, ওখানটা হচ্ছে দাঁড়াবো। যারা ভাবছে নতুন কাজে আসবে তাদের জন্য একটা জিনিস বলছি, যে তোমরা কি করে রাস্তা মানে চিনবে, যেটা নিয়ে অনেকের কোশ্চেন যে রাস্তায় কোনো প্রবলেম হবে কিনা। দেখো, কলকাতার রাস্তায় সেভাবে কোনো প্রবলেম নেই, বাকিটা তোমরা গুগল ম্যাপ দেখে করতেই পারবে, ঠিক আছে। খালি বলবো যে এইসব জায়গায় কলকাতায় কিছু ক্রিটিক্যাল জায়গা আছে, যেমন ধরো ওই পার্ক সার্কাসের 7.1 ক্রসিং, শ্যামবাজার 5.1 ক্রসিং, এইসব জায়গাগুলোতে কি যারা নতুন আসবে না, তাদের হয়তো একটুখানি ওই প্রবলেম হতে পারে কি সিগন্যাল গুলো ক্ষেত্রে, কারণ ওই জায়গায় সিগন্যাল গুলো একটু কমপ্লিকেটেড, যেটা মানে আমার নিজেরও অনেকদিন হতো, এখনো মাঝে 7.1 গেলে কনফিউশন লাগে। তো সেই জায়গাগুলো কি করবে, যারা প্রথম আসছো, কোনো গাড়ির পিছনে থাকবে, সামনে যখন তোমরা সিগন্যালটায় যাবে তাদেরকে একটু স্লো করে দেবে, সামনে 3-4টে গাড়িকে এগোতে দেবে, ওর পিছনে দাঁড়াবে। তো দেন তোমরা ওই গাড়িগুলো যেইভাবে মুভ করেছে সেইভাবে মুভ করবে, আর ওইভাবে করতে করতে তোমরা ব্যাপারটা হলো বুঝতে পেরে যাবে, ঠিক আছে, যে কি করলে কি হয়। তো ইনফ্যাক্ট আমিও এইভাবেই জাস্ট শিখেছি যখন প্রথম, কারণ আজকে আমি প্রায় কলকাতায় বাইক চালাই প্রায় ধরো 4-5 বছর হয়ে গেছে। আমি প্রথম একটা স্কুটি ছিল, সেটা দিয়ে চালাতাম, তো তারপরে বাইক। তো যাই হোক, মোটামুটি এইভাবে শিখেছি। প্রথম যখন কলকাতায় আসতাম নিজেরও ভয় লাগতো আমার। তো এই জিনিসগুলো একটু মেনটেন করবে, বাকি তো তোমাদের সবটাই ম্যাপের উপরে হয়ে যাবে। গুগল ম্যাপ দেখে তোমরা কাস্টমারকে পিক আপও করতে পারবে, কাস্টমারকে ড্রপও করতে পারবে, সেগুলোর ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আর যারা রুম রেন্ট নিয়ে থাকতে চাইছো, বড় বুকিং আসছে এখন এখান থেকে, কিন্তু সমস্যাটা তো হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে এগুলো সমস্ত সাউথ কলকাতার দিকের বুকিং, এর দিকে তখন যাবো না। আর বুকিং গুলো কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। যেমন এখন এই বাড়ির দিকে ফিরবে, এখন আমি দেখলাম 300 টাকা মুকুন্দপুর নিয়ে নিলাম, তাহলে তো পুরো লস হয়ে যাবে, কারণ এখন মুকুন্দপুর গিয়ে ওখান থেকে এতে কিছু নাও পেতে পারি। তো এই জিনিসগুলো তোমাদের একটু বুঝে নিতে হবে, যে সকালবেলা যখন কাজে বেরোবে তখন চেষ্টা করবে অফিস এরিয়ার দিকের বুকিং না নিতে। যেমন দেখলে আজকে আমার সাথে কি হলো নিউ টাউনে, তো নিউ টাউন সেক্টর 5 না নেওয়ার চেষ্টা করবে। যদি দেখো ফেয়ার বেশি আছে, সার্চ থেকে নিয়ে নিলে তখন ওখান থেকে কিন্তু একটু যদি বাড়িয়ে নিতে পারো, কাস্টমার থেকে নিয়ে একটুখানি এগিয়ে চলে আসতে হবে। অফিস এরিয়াগুলো দাঁড়িয়ে থাকবে না, ওখান থেকে ধরো তোমাদের একটু 1-2 কিলোমিটার 3 কিলোমিটার এগিয়ে নর্মাল জায়গায় চলে আসতে হবে, ব্যাস। তাহলে আবার ওখান থেকে কি হবে, বুকিং টুকিং পেয়ে যাবে। আর বাড়ি যাওয়ার সময় তোমাদের সেইভাবে সারাদিন কাজ করে আবার বাড়ি যাওয়ার সময় চেষ্টা করতে হবে ধীরে ধীরে যেন বাড়ির দিকের বুকিং নেওয়া যায়। এইভাবে কি একটা হয়েছে বল, ঝামেলা হয়েছে, কি মনে ঠুকে
আর হচ্ছে গিয়ে রুম রেন্টের ব্যাপারটা আমি বলবো যে যারা ভাবছো বাইরে থেকে আসবে তারা রুম রেন্টে নিয়ে আমার খুব একটা লাভ হবে বলে মনে হয় না এই কাজে। কারণ দেখো রুমের পিছনে কেষ্টপুর নিউ টাউনের দিকে তোমরা অনেক রুম পেয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি ধরো তাও সিঙ্গেল থাকলে 8,000-9,000 টাকা লেগে যাবে। প্লাস হচ্ছে এখানে কলকাতায় তোমাদের হচ্ছে ব্রোকারের একটা সমস্যা আছে, ঠিক আছে। মানে আগে তোমাদের যা রুম রেন্ট হবে সেম পরিমাণ অ্যামাউন্ট তোমাদের ব্রোকারকে দিতে হবে। ধরো রুমে নেবে ধরো রুমের ফেয়ার হচ্ছে 10,000 টাকা, তোমাদের ব্রোকারকে দিতে হবে আরো 10,000 টাকা, মানে শুরুতে দিতে হবে প্রায় 20,000 টাকা, মানে যেটা অ্যামাউন্ট তার ডবল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে রুম রেন্টে থেকে আমার মনে হয় এই কাজ করে খুব একটা লাভ হবে না। তাই বলবো যারা দূরে আছো তারা নিজের এরিয়ায় কোনো কাজ করার চেষ্টা করো, আর যদি সেখানে র্যাপিডো বা উবের থাকে পার্ট টাইম সেটা করার চেষ্টা করো, বেটার হবে। কিন্তু মানে জাস্ট এটা আমার মনে হয়, বাকি তোমাদের যদি মনে হয় এসে কাজ করে দেখতে পারো, বাট আমার মনে হয় না খুব একটা সেটা লাভজনক হবে বলে। মানে লাভজনক মানে কি, ধরো টাকা যেটা আসবে সেটা তোমার এই রুম রেন্ট থাকা খাওয়াতে বেরিয়ে যাবে। এক্সট্রা কিছু টাকা তুমি যদি ভাবো যে সেভিংস করবে বাড়িতে পাঠাবে, সেটা কিন্তু পসিবল হবে না। তো প্লাস এখানে একটা থেকে এই কাজ করে যদি কোনো রকম সমস্যা অসুস্থতা হয় সেক্ষেত্রে কিন্তু আরো প্রবলেম হবে। তো আমার মনে হয় যারা বাইরে আছো কলকাতা থেকে অনেক দূরে, মানে ডেলি কলকাতা থেকে এসে কাজ করা সম্ভব নয়, তারা নিজের এরিয়ায় কিছু কাজ করার চেষ্টা করো, আই থিঙ্ক সেটা বেটার হবে। তো বন্ধুরা এখন সময় করে বলছে সন্ধ্যে 6:34, যাচ্ছি হচ্ছে বালির এখানটায়। আর এখান থেকে পেয়ে গেলাম পরবর্তী অর্ডার, অবশ্যই বাড়ির দিকে। এটা কাস্টমারটা আছে সামনে জাস্ট এই 100 মিটার দূরে। এই নিবেদিতা টোল প্লাজা দেখতেই পাচ্ছ তোমরা, এই টোল প্লাজার এখানটাই আছে। যাবে হচ্ছে সোদপুরের দিকে, ওই তো মোটামুটি এখান থেকে 10-12 কিলোমিটার রাস্তা। ইনডাইরেক্ট থেকে নিলাম ওই 100 টাকা মতো বিট করালাম আর কিরকম, ঠিক আছে। তো চলো দেখি, বললো ওই বাস স্ট্যান্ডটা আছে। আচ্ছা এই যে মনে কাস্টমারটা, ঘড়িতে সময় 7:18, আর এখন আছে সোদপুরে। কাস্টমারটাকে নামিয়ে দিলাম, ওখানে নামিয়ে দিয়ে আবার এখান থেকেই আরেকটা বুকিং পেয়ে গেছি, সেটা যাবে হচ্ছে ব্যারাকপুর এই রেড স্টেশনের ওখানে, মানে ব্যারাকপুর স্টেশনের ওখানে ধরে রাখতে পারো, মানে অলমোস্ট আমার বাড়ির কাছে। আর আছে হচ্ছে কাস্টমারটা এই সোদপুরে, এখানেই জাস্ট 400 মিটার দূরে আছে। তো তারপর পিক করবো আর নিয়ে চলে যাবো। ইন ড্রাইভে নিয়েছি, ওই মোটামুটি এখান থেকে ব্যারাকপুর কত 7-8 কিলোমিটার 9 কিলোমিটার রাস্তা হবে। এই 80 টাকায় বিট করে নিয়েছি, কারণ ও 80 টাকা দিয়েছিল, আমি 80 টাকায় মেরেছি। কারণ বেকার দেখলাম যে বেশিতে মারবো তারপর অ্যাকসেপ্ট না করলে সমস্যা হবে। এখন যা পাওয়া যায় সেটাই জাস্ট দিতে হবে, নিয়ে একদম বেরিয়ে যেতে হবে। তো ওই জন্য একদম কমই বিট করিয়েছি। গিয়ে বলবো যদি কিছু বাড়ায় তো ভালো, না হলে যা আছে নিয়ে চলে যাবো। পেয়ে গেছি এটাই অনেক, কারণ এটাই আমি ভাবলাম যে জাস্ট গাড়ি অব্দি মানে খালি যেতে হবে, কিছু করার নেই। তো পেয়ে গেছি বেশ, এটা মানে উপরে। তো বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন সন্ধ্যে 7:45, মানে 7:45 মতো বাজে। অ্যাকচুয়ালি ভাবছিলাম অনেক রাত হয়ে গেছে, তারপরে দেখছি দোকানপাট সব খোলা। তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে বেশি রাত তো হয়নি, জাস্ট 7:45 বাজে। অ্যাকচুয়ালি এখন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, তো সেই 5:30টার আগে প্রায় অন্ধকার হয়ে গেছিল। তো ওই জন্য আমার মনে হচ্ছিল যে অনেক রাত হয়ে গেছে। তো তারপরে দেখলাম যে না, ঠিকই আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এখন চলে এসেছি ব্যারাকপুরে, আমার ডান দিকে ব্যারাকপুর স্টেশন। তো মোটামুটি কাস্টমারটাকে নামিয়ে দিলাম। ইন ড্রাইভে 81 টাকা হয়েছিল, 100 টাকা দিল, তো হয়ে গেছে মোটামুটি। আর এখন চলে যাবো বাড়িতেই, বেরিয়ে যাচ্ছে, আর শরীরে এনার্জি নেই। তো আজকের থেকে ভিডিওর যেটা মেন জিনিসটা ছিল, তোমাদেরকে বলেছিলাম শুরুতেই যে নতুন যারা র্যাপিডোতে বা ওলা উবেরে কাজ করবে বা জয়েন করার কথা ভাবছো, তাদের কথা ভেবে এই ভিডিওটা। তো আজকের আর্নিংটা একবার তোমাদেরকে এখানে দাঁড়িয়ে দেখিয়ে দিই, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমরাও যে কত কি আর্নিং হলো। মোটামুটি সকালে বেরিয়েছিলাম কটার দিকে ঠিক খেয়াল পড়ছে না আমার যে তোমাদের কারোর মনে থাকে একটু কমেন্টস করে আমাকে জানিও। আমার মনে হচ্ছে যে 9টা-9:30 দিকে বোধহয় বেরিয়েছিলাম। তো যাই হোক, ইন ড্রাইভ থেকে আজকে হয়েছে 291 টাকা। তো আমি যদি একটু বাড়িয়ে ঠাড়িয়ে নেই, এটাকে আমি চলো 300 টাকা ধরলাম। হ্যাঁ, উবার থেকে কত টাকা হলো? উবার থেকে হয়েছে 632 টাকা। এটা আমি 700 টাকা ধরে নিলাম টিপস মিলিয়ে। আর হচ্ছে র্যাপিডো থেকে হয়েছে 270 টাকা, মানে ধরো 300 টাকা। টোটাল হয়েছে 1300 টাকা আর্নিং আজকের ডেটের। আর তার মধ্যে তেল গেছে ধরো ওই 200 টাকার মতো তেল পড়েছে, ঠিক আছে। ব্যাস এই তো, মোটামুটি 1100 টাকা অবধি ইনকাম হয়েছে আজকে। মোটামুটি কতক্ষণে, ওই ধরো এখন কটা বাজে, 7:45 বাজে।
হ্যাঁ মোটামুটি ধরো ওই 9 ঘন্টা 10 ঘন্টায়, আর তার মধ্যে 2 ঘন্টা মেনলি নিউটনে বসেই ছিলাম, তো ওই জায়গাটায় কি অনেকটা ঝাড় খেয়ে যেতে হলো। তো এইসব মিলিয়ে মিশিয়ে আর কি হচ্ছে ব্যাপার। তো যারা ভাবছো যে নতুন জয়েন করবে, দেখো করতে পারো। আর্নিং কিরকম হয় এটা তো তোমরা দেখতে পেলে আজকে। আর এটা আমি পুরো দিন কাজ করে মোটামুটি তোমাদেরকে দেখালাম যে মোটামুটি 8-9 ঘন্টা কাজ, 10 ঘন্টা কাজ করে কিরকম ইনকাম করা। 10 ঘন্টা হয়নি, মোটামুটি এটা 8 ঘন্টার ইনকাম তোমরা বলতে পারো। 8-8.5 ঘন্টার ইনকাম এটা 1300 টাকা। তো যারা কেউ যদি এরকম 12-13 ঘন্টা করে কাজ করো তো আরো অনেকটাই মোটামুটি হবে। তাই আমি বলছি মোটামুটি ধরো হাতে 1500-1600 টাকা হয়েই যাবে। তো তো এই আর কি বলবো, আর দেখো তোমরা দেখলে মরতে হবে। আমার এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওই ইসেটা বেশি, মানে উবের আর ইনড্রাইভটার উপর জোর দেওয়া উচিত, কারণ র্যাপিডো ফেয়ারটা খুব কম। আর তোমাদেরকে বলবো যারা নতুন জয়েন করবে, একসাথে 3-4টা অ্যাপ না চালিয়ে না মোটামুটি 2টো মতো অ্যাপ রাখার চেষ্টা করো, তাহলে কি হয় সুবিধা। নাহলে অ্যাপের রিচার্জ করে তো অনেক টাকা চলে যাবে। যেটা যে দেখো মেন কাজটা আসতে হলে হচ্ছে তোমাদের গাড়ির ডকুমেন্টস প্রপার সব থাকতে হবে। কারণ তোমরা যখনই কোনো অ্যাপ র্যাপিডো বলো, ওলা, উবের যেটাই বলো ইনস্টল করে রেজিস্টার করবে, তখন তোমাদের ড্রাইভিং লাইসেন্স, আরসি, তারপরে ওই আরো যা যা ডকুমেন্টস হয়, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত কিছু আপলোড করতে হবে। তো প্রত্যেকটা ডকুমেন্টস যতক্ষণ পর্যন্ত তোমাদের হাতে আসবে না তো তারা কিন্তু জয়েন করতে পারবে না। তো ড্রাইভিং লাইসেন্সটা তোমাদের বানিয়ে নিতে হবে, আর যারা নতুন গাড়ি কিনেছো আরসি এগুলো সমস্ত কালেক্ট করে নিতে হবে। এই গেল 1। 2 নম্বর হচ্ছে কলকাতার রাস্তাঘাটের কোনো সমস্যা নেই, ম্যাপ দেখেই তো তোমরা করতেই পারবে। ঠিক আছে, দেখে দেখে ঘুরে নেবে, ড্রপ লোকেশন, পিক আপ লোকেশন সব দিয়ে দেবে। করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে, সমস্যা হবে না। ঠিক আছে। আর রুম রেন্টের ব্যাপারটা তো বললাম যে যারা দূরে থাকো চেষ্টা করো নিজের এলাকায় কাজ করতে। এখানে কলকাতায় এসে রুমে থেকে এই কাজ করে সেটা খুব একটা প্রফিট হবে বলে আমার মনে হয় না। আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, বাকি তোমাদের এক একজনের এরকম হতে পারে। আর কি ব্যাস এই মোটামুটি পয়েন্টগুলো ছিল। আর এরপরে যদি আরো তোমাদের কিছু কোশ্চেন থাকে মনে হয় সেগুলো অবশ্যই কমেন্টসে করবে, জানিও। আর বাকি তো আমি লাইভ কাজ করে তোমাদের দেখালাম। তো ভিডিওগুলো দেখো, সবচেয়ে বড় কথা আমি বলবো যে ভিডিওগুলো দেখো। এই ভিডিওটা শুধু বলে না, প্রত্যেকটা ভিডিও, কারণ এক একটা ভিডিও আমি এক একটা টপিকের উপর বানাই। তো ভিডিওগুলো দেখলে তোমাদের কনফিউশনটা আরো অনেকটা ক্লিয়ার হবে, কারণ একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না, সবসময় একটু মনেও থাকে না। তো মোটামুটি ভিডিওগুলো সব দেখলে তোমরা অনেকটা বুঝতে পারবে, ক্লিয়ার হবে তোমাদের কাছে কনফিউশনগুলো। ঠিক আছে। তো চলো ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এখান থেকেই। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফাটিয়ে রাইড করো।